নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। উচ্চ প্রাথমিকে নিয়োগের তৎপরতা শুরু এসএসসির। চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বাইরের বৃষ্টিতে দুর্যোগ উত্তরবঙ্গে। ভূমিধসের রাস্তা সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই পুরো দমে নেমেছে প্রশাসন ও স্থানীয়রা। উত্তরবঙ্গে বিপর্যয়, মৃত্যু হয়েছে একাধিক মানুষের, সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত সেখানকার বন্যপ্রাণ, যার জেরে সাময়িকভাবে পর্যটন বন্ধ জলদাপাড়ায়। প্রকৃতির রুদ্র রোষে কার্যত তছনছ উত্তরবঙ্গ। পাহাড় সমতলে অতি ভারী বর্ষণের জেরে হরপাবানের ধাক্কায় বিপর্যয়ের মুখে উত্তরের চা শিল্প। নষ্ট হয়েছে কয়েক লক্ষ কেজি চা পাতা, মাথায় হাত কারখানার মালিকদের। কার্যত ধ্বংসলীলা চলছে উত্তরবঙ্গে। টানা বৃষ্টিতে একাধিক রাস্তায় ধস, ব্যাহত জনজীবন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 24। এই দুর্যোগ আপাতত কয়েকদিন চলবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। প্রাকৃতিক বিপর্যয়ে কার্যত ধ্বংসলীলা চলছে উত্তরবঙ্গে। টানা বৃষ্টিতে একাধিক রাস্তায় ধস নেমেছে, জীবন ব্যাহত হচ্ছে। মৃতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে অন্তত 24 জন। এর মধ্যেই আরো উদ্বেগের খবর দিল হাওয়া অফিস। সোমবার থেকেই উত্তরের জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সোমবারও উত্তরবঙ্গের 8টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে, আর দার্জিলিং ও কালিম্পং এর মতো পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা বার্তা। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বর্ষণের ফলে শিলিগুড়ির পোড়াঝাড় এলাকায় মহানন্দা নদীর বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে। ঘরবাড়ি ধসে পড়েছে, বহু মানুষ আশ্রয়হীন। জলদাপাড়া হুলং নদীর সেতু ভেঙে পর্যটকরা আটকে পড়েছে স্থানীয় লজে। কোচবিহার শহরের অন্তত 20টি ওয়ার্ড জলমগ্ন, কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর সমান জল। উত্তরবঙ্গে অন্তত 24 জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। এই দুর্যোগে আপাতত কয়েকদিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। সোমবার প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত 2 চব্বিশ পরগনা ও 2 মেদিনীপুরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শহর ও সংলগ্ন এলাকায় ভারী বর্ষণের তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। হাই নিউজ নেটওয়ার্ক। দার্জিলিংয়ে মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে অর্থ সাহায্য করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পরিবারের একজন করে সদস্যকে দেওয়া হবে হোমগার্ডের চাকরি। দার্জিলিংয়ে দুর্যোগে মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে পরিবারের একজন করে সদস্যকে দেওয়া হবে হোমগার্ডের চাকরি। সোমবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী কথা জানিয়েছেন। সেই সঙ্গে উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য ফের ভুটান থেকে ছাড়া জলকে দায়ী করেছেন তিনি। মাইথন পাঞ্চের থেকে জল ছাড়ায় এক হাত নিয়েছেন ডিভিসিকেও। উত্তরবঙ্গের পরিস্থিতিতে তিনি ম্যানমেড বন্যা বলে উল্লেখ করেছেন। মন্ত্রী অরূপ বিশ্বাসকে আগেই ধূপগুড়িতে পাঠিয়ে দিয়েছেন বলেও জানান তিনি। উত্তরবঙ্গে পৌঁছে প্রথমে যান হাসিমারা, তার সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত। এরপর মঙ্গলবার তার গন্তব্য মিরিকের দিকে। দার্জিলিং এর বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক, সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে সেখানেই। মিরিকের দিকেও যত দূর সম্ভব যাবেন তারা, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন। রাজ্য সরকারের কাছে এখনো পর্যন্ত 23 জনের মৃত্যুর হিসেব রয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে 18 জন মিরিক, কালিম্পংয়ে এবং নাগরাকাটায় আরো 5 জন। ক্ষতিপূরণের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, টাকা কখনো জীবনের বিকল্প হতে পারে না। এটা আমাদের তরফ থেকে সামান্য সামাজিক কর্তব্য। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। পরিবারের একজনকে দেওয়া হবে স্পেশাল হোমগার্ডের চাকরি, যাতে তাদের কাউকে কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। যারা মারা গিয়েছেন 23 জন, 18 জন দার্জিলিং, মিরিক, কালিম্পং। মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং নাগরাকাটায় 5 জন মারা গেছে। এই 23 জনের রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আছে।
তাদের প্রত্যেক পরিবারকে আমরা 5 লাখ টাকা করে, যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না, কিন্তু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায়। পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশনও বলবো না, সামাজিক কর্তব্য। 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে, যাতে পরিবারগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে, কারো মুখোপেক্ষী হয়ে থাকতে না হয়। শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে দার্জিলিংয়ে বিপর্যয় ঘটে গিয়েছে। বহু রাস্তায় ধস নেমেছে, জলস্তর বেড়ে বিপদ সীমা ছাড়িয়ে গিয়েছে তিস্তা তোরসা জলঢাকার মতো নদী। 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছিল তিস্তা জলের কারণেই। রবিবার সকালে নবান্নের কন্ট্রোল রুমে বসে উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করছিলেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছিলেন উত্তরের 5 জেলার জেলা শাসকের সঙ্গে। সোমবার বিমানবন্দর থেকে তিনি বলেন, ভুটান এবং সিকিমের জলে উত্তরবঙ্গে বন্যা হয়েছে। সেই সঙ্গে 12 ঘন্টায় টানা 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অতি দুর্যোগের সঙ্গে ম্যানমেড বন্যা, এত জল যাবে কোথায়? আমরা বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের জল সহ্য করি, আর কত করব? পর্যটকদের নিরাপদে পাহাড় থেকে নামিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, ডায়মন্ড হারবারের একজন এখনো নিখোঁজ, তাছাড়া বাকি পর্যটকদের আমরা নামিয়ে আনছি। 45টি ভলভো বাস এবং উত্তরবঙ্গ রাজ্য পরিবহন দপ্তরের বাস দেওয়া হয়েছে। 250 জনকে শিলিগুড়িতে রাখার ব্যবস্থা হয়েছে। এছাড়াও এখনো যারা আটকে রয়েছেন, হোটেলগুলিকে বলছি তাদের থেকে টাকা না নিতে, ওদের নামানোর দায়িত্ব আমাদের। জলে তো অনেকেরই টাকা পয়সা কাগজ নষ্ট হয়ে যায়, আমাদের মানবিক হতে হবে। পর্যটকেরা নিরাপদে আছেন। মিরিক এবং নাগরাকাটায় কমিউনিটি কিচেনও শুরু হয়েছে। উল্লেখ্য, রবিবার বিকেলে কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল ছিল। সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে অনেকে কটাক্ষ এবং সমালোচনা করেছেন। যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্গাপুজোয় কোটি কোটি মানুষ কলকাতায় এসেছেন। ক্লাব কমিটিগুলি ভালো কাজ করেছে, শান্তিপূর্ণভাবে সবটা সম্পন্ন হয়েছে, তার জন্য ওদের ধন্যবাদ জানাচ্ছি। হাই নিউজ নেটওয়ার্ক। দুর্যোগ কবলিত নাগরাকাটায় পরিদর্শনে গিয়ে মাথা ফাটল সাংসদ খগেন মুর্মুর। আক্রান্ত বিধায়ক শঙ্কর ঘোষও। লাঠি জুতো দিয়ে তাদের ওপর চড়াও হন কয়েকশো মানুষ। বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির 2 জনপ্রতিনিধি। পাথরের ঘায়ে মাথা ফাটল একজনের, হেনস্থা করা হলো অপরজনকেও। সোমবার সকালে দুর্যোগ কবলিত নাগরাকাটা একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বামনডাঙ্গায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়েন দুজনেই। লাঠি জুতো নিয়ে তাদের উপর চড়াও হন কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়, তাতেই মাথা ফেটে যায় খগেনের। গলগল করে রক্ত ঝরতে থাকে। ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও। আপাতত 2 নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো এলাকায় জড়ো হয়ে রয়েছেন কয়েকশো মানুষ। কেন্দ্রীয় বাহিনীও এলাকায় মোতায়েন রয়েছে, তাতে উত্তেজনা কমছে না বলে স্থানীয় সূত্রে খবর। বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে সোমবার সকালেই মাঠে নেমে পড়েছিলেন বিজেপির নেতা, কর্মী ও সমর্থকেরা। সকালে শিলিগুড়ি পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। তাকে অভ্যর্থনা জানাতে বাগডোগরা বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন প্রমুখেরা ছিলেন। খগেন শঙ্করেরাও। এরপর একে একে বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করে বিজেপির প্রতিনিধি দল। বিপত্তি বাধে বামনডাঙ্গায় ঢোকার মুখে। এক পর্যায়ে শ্রমিকের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকেরা এগিয়ে যান। শঙ্কর এবং খগেন তখনও সেখানেই ছিলেন। আচমকা কয়েকশো মানুষ জড়ো হয়ে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন। লাঠি, জুতো ইত্যাদি নিয়ে বিজেপির 2 জনপ্রতিনিধির উপর চড়াও হন বিক্ষোভকারীরা। গো ব্যাক স্লোগান দেওয়া হয়, ধাক্কা দেওয়া হয় শঙ্করকে। কোনো মতে দুজনে গাড়িতে উঠলে গাড়ি লক্ষ্য করেও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। তাতেই মাথা ফেটে গলগল করে রক্ত ঝরতে থাকে মালদহ উত্তরের সাংসদের।
দেখতে পাচ্ছেন রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লো। দেখতে পাচ্ছেন বিক্ষোভের সামনে কিন্তু বিজেপি কর্মীরা, দেখতে পাচ্ছেন রীতিমতন সেই চিত্র সরাসরি নিউজ ওদলাবাড়ি ফেসবুক পেজ থেকে। ঘটনার পরে এক ভিডিও বার্তায় শঙ্কর বলেন, আমাদের গাড়ির সমস্ত কাজ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছেন, গাড়ির কোনো কাজ বাকি নেই। আপাতত খগেনদাকে নিয়ে দ্রুত হাসপাতালে যাচ্ছি। বিধায়কের পোস্ট করা এই ভিডিওয় দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় গাড়ির মধ্যে বসে রয়েছেন খগেন মুর্মু। রক্তে তার পাঞ্জাবি ভিজে গিয়েছে, গাড়ির সমস্ত কাচও ভেঙে গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার দুপুরে উত্তরবঙ্গ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। উত্তরবঙ্গে পৌঁছেই সকলকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে বলেন মুখ্যমন্ত্রী। তার কথায়, এই কঠিন সময়েও আমাদের মনে রাখতে হবে একতা ও ধৈর্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত হন বিজেপির দুই নেতা, মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তার পরপরই উত্তরবঙ্গে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে মুখ্য সচিব মনোজ পান, ডিজিপি রাজীব কুমার। আলিপুরদুয়ারের হাসিমারা সেনা ছাউনিতে নেমে সেখান থেকে গাড়িতে যান নাগরাকাটায়। সেখান থেকেই সমাজ মাধ্যমে একটি পোস্টে সকলকে সংযত থাকার বার্তা দিলেন তিনি। তার কথায়, এই সময় কোনো অপ্রীতিকর ঘটনা কাম্য নয়। উত্তরবঙ্গের কঠিন পরিস্থিতিতে সকলকে একতা বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কোন অপ্রীতিকর ঘটনার কথা বলতে চেয়েছেন তা তার পোস্টে স্পষ্ট করেননি তিনি। তবে অনেকের মতেই সম্ভবত খগেনদের আক্রান্ত হওয়ার বিষয়টিকে সামনে রেখে সকলকে শান্তির পরিবেশ বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিকেল নাগাদ নাগরাকাটার কালীখোলা এলাকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। বাসিন্দাদের সতর্ক করে বললেন, আগামী 2-1 দিনের মধ্যে ফের জোয়ার আসতে পারে। এখানে রাস্তার ধারে সরকারের তরফে ত্রাণ শিবির খোলা হয়েছে। যারা এসেছেন তারা ভালো করেছেন। যারা এখনো নিজের বাড়ি আঁকড়ে রয়েছেন, আপনারা দ্রুত এখানে চলে আসুন, নিরাপদে থাকবেন। খাওয়া দাওয়া নিয়ে ভাবতে হবে না। প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গোটা এলাকা পরিদর্শনের পর ভাঙা রাস্তা দেখে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার তা মেরামতের দায়িত্ব নিচ্ছে। এছাড়া যাদের বাড়ি ভেঙে গিয়েছে সেসব বাড়িও তৈরি করে দেবে সরকার। সাহস না হারিয়ে সংযম ও সতর্কতা বজায় রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী। তার বার্তা, সরকার এবং প্রশাসন সর্বাত্মকভাবে মানুষের পাশে আছে। আমরা সবাই মিলে এই দুর্যোগ কাটিয়ে উঠব। এই পরিস্থিতিতে সকলকে শান্ত থাকতে এবং গুজবে কান না দেওয়ার কথাও বলেন মমতা। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, চারপাশের মানুষকে সহযোগিতা করুন। এই সময় কোনো অপ্রীতিকর ঘটনা কাম্য নয়। আমরা একে অপরের পাশে থেকে একসঙ্গে এই সংকটের মোকাবিলাও করব। সোমবার সকালে দুর্যোগ কবলিত নাগরাকাটায় একাধিক এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন খগেন এবং শঙ্কর। জলপাইগুড়ির বামনডাঙ্গায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়েন দুজনেই। লাঠি জুতো নিয়ে তাদের উপর চড়াও হন কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বলে অভিযোগ। তাতেই মাথা ফেটে যায় খগেনের, গল গল করে রক্ত ঝরতে থাকে। ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও। বর্তমানে তারা দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। হাই নিউজ নেটওয়ার্ক। প্রবল বৃষ্টি আর ধারাবাহিক ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। সোমবারই উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে তড়িঘড়ি কেরল থেকে উত্তরবঙ্গে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসো। মিরিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল। তিনি জানান, সব খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট পাঠাবেন। প্রবল বৃষ্টি আর ধারাবাহিক ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। এই প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 25 জনের। সোমবারই উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে তড়িঘড়ি কেরল থেকে উত্তরবঙ্গে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসো। মিরিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন তিনি। রাজ্যপাল জানান, সব খতিয়ে দেখে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট পাঠাবেন।
সোমবার বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান রাজ্যপাল। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখন দোষারোপ করার সময় নয়, আমি এসেছি ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলতে ও দেখা করতে। আমি নিজের সমস্ত খতিয়ে দেখে একটি রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠাবো। এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি চলে যান তিনি মিরিকে ধস কবলিত এলাকা পরিদর্শনে। উত্তরবঙ্গে কোথাও পাহাড়ে ধস, কোথাও ভেঙে পড়ছে সেতু। মিরিকে লোহার সেতু ভেঙে গিয়েছে। দার্জিলিংও একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। কালিম্পং জেলার বহু রাস্তা ধসের কারণে বন্ধ হয়ে পড়েছে। ফলে শিলিগুড়ি ও পাহাড়ি অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। রেল ও সড়ক দুই পথেই চলছে ব্যাপক বিঘ্ন। বহু পর্যটক এখনও আটকে রয়েছেন মিরিক, লামাহাটা, সুখিয়াপোখরি এবং কালিম্পংয়ের বিভিন্ন হোটেল ও হোমস্টেতে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে নবান্নে চালু হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম। রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব সরাসরি নজর রাখছেন পরিস্থিতির উপরে। পাহাড়ে ভূমিধসের কারণে রাজভবনের শান্তিকক্ষ পুনরায় চালু করা হয়েছে। 24 ঘন্টা সক্রিয় থাকবে এই কক্ষের পরিষেবা। রাজভবন সূত্রে দাবি, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল রাজভবনের শান্তিকক্ষ পুনরায় সক্রিয় করেছে এবং সেটিকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এদিকে পুজোর ছুটিতে দেশের বাড়ি কেরলে গিয়েছিলেন রাজ্যপাল, কিন্তু ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের ভূমিধস ও বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে থাকতে তিনি ফের বঙ্গে ফিরছেন। সোমবার বেলা 12:30টার দিকে বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছেছেন রাজ্যপাল। অন্যদিকে বন্যা ও ভূমিধস প্রভাবিত এলাকাগুলিতে কোনো রকম বিপদ বা সহায়তার প্রয়োজন হলে দ্রুত সাড়া দেওয়ার জন্য একটি 24x7 র্যাপিড অ্যাকশন সেল গঠন করা হয়েছে রাজভবনে। শুধু তাই নয়, এই ধরনের বিপর্যয় মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ করা উচিত সেই বিষয়েও পরিকল্পনার কথা জানিয়েছে রাজভবন। জাতীয় ও রাজ্য কর্তৃপক্ষ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত থাকা এবং ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য যথাসাধ্য চেষ্টা করার পাশাপাশি পাহাড় জুড়ে স্থায়ী বনাঞ্চল গঠন করতে হবে, যথেচ্ছভাবে নগরায়ণ করতে হবে না বলে জানিয়েছেন তিনি। জনবসতি এলাকার ভূমি ধারাবাহিক পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। পরিবেশ বান্ধব এবং টেকসই নির্মাণ প্রযুক্তি প্রণয়ন বাস্তবায়নে উৎসাহিত করতে হবে। বন উজাড় করে দেওয়া যে কোনো পাহাড়ি ভূখণ্ডের জন্য একটি অভিশাপ বলেই জানিয়েছে রাজভবন কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তরবঙ্গে বিপর্যয়, মৃত্যু হয়েছে একাধিক মানুষের। সেই সঙ্গে শুধু বাসিন্দারাই নয়, ক্ষতিগ্রস্ত সেখানকার বন্য প্রাণও, যার জেরে সাময়িকভাবে পর্যটন বন্ধ জলদাপাড়ায়। দুদিনের টানা প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় থেকে ডুয়ার্সের জঙ্গলপথ। বৃষ্টির তোড়ে নদী ফুলে ফেপে উঠেছে, ভেঙে গিয়েছে একাধিক সেতু, ডুবে গিয়েছে বনাঞ্চলের রাস্তা। এরই মধ্যে মৃত্যু হয়েছে অন্তত 28 জনের। তাদের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দা, পর্যটক, এমনকি জলদাপাড়ার গন্ডার ও হরিণও। প্রকৃতির তাণ্ডবে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান। হলং নদীর উপর কাঠের সেতুটি প্রবল স্রোতে ভেসে যাওয়ায় কার্যত বন্ধ হয়ে গিয়েছে জলদাপাড়ার মূল সংযোগ পথ। নদীর জল ফুলে ওঠায় জলদাপাড়া টুরিস্ট লজেও আটকে পড়েছেন 25 জন পর্যটক। সোমবার সকালে স্থানীয় প্রশাসন ও বনকর্মীরা তাদের উদ্ধার করেছেন। লজের ভারপ্রাপ্ত ম্যানেজার নিরঞ্জন সাহার উদ্যোগে আর্থ মুভারের সাহায্যে পর্যটকদের নদী পার করানো হয়েছে। এখন ওই লজে আর কোনো পর্যটক নেই। বন দপ্তর জানিয়েছে, পর্যটক ও বনকর্মীদের সুরক্ষার স্বার্থে আপাতত জলদাপাড়ার জঙ্গল পর্যটনের জন্য বন্ধ রাখা হয়েছে। রাস্তা, সেতু, নদীপথ ও অন্যান্য অবকাঠামোর ক্ষতি মূল্যায়ন করে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলার সবচেয়ে বেশি একশৃঙ্গ গন্ডার পাওয়া যায় জলদাপাড়া জাতীয় উদ্যানে। সাম্প্রতিক গণনায় এখানে গন্ডারের সংখ্যা প্রায় 30 থেকে 35টির মধ্যে, যা রাজ্যের জীব বৈচিত্র্যের অন্যতম গর্ব। গন্ডার ছাড়াও এখানে দেখা পাওয়া যায় হাতি, চিতল, হরিণ, বন্য মহিষ, গৌড় ও নানা প্রজাতির পরিযায়ী পাখি। এবারের অতিবৃষ্টিতে বেশ কিছু বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে বলে বনকর্মীরা আশঙ্কা করছেন, যদিও সঠিক পরিসংখ্যান এখনো প্রকাশিত হয়নি। তোরসা, মালঙ্গি, হলং, বুড়ি, তোরসা ও দিনাই নদীর উপত্যকায় বিস্তৃত জলদাপাড়া ডুয়ার্সের এক অনন্য ইকোসিস্টেম। ঘন শাল ও সেগুন বন, বালুময় নদীর তীর ও তৃণভূমি মিলে এখানে তৈরি হয়েছে উত্তরবঙ্গের এক প্রাকৃতিক আশ্রয় কেন্দ্র।
বৃষ্টির মৌসুমে নদীগুলি চওড়া হয়ে ওঠে, কিন্তু এবারের মতো প্রবল বর্ষণে বহু বনাঞ্চল প্লাবিত হওয়ায় প্রাণীরা আশ্রয় হারিয়েছেন। বিশেষ করে গন্ডার ও হরিণেরা, যাদের ঘাসভূমি তাদের মূল বাসস্থান, সেটাই এখন জলের তলায়। প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় ও তার পরবর্তী সপ্তাহগুলিতে জলদাপাড়ায় পর্যটকের ঢল নামে। বন দপ্তরের তথ্য অনুযায়ী শুধু অক্টোবর মাসেই গড়ে 7,000 থেকে 9,000 পর্যটক জলদাপাড়ায় আসেন, দেশের নানা রাজ্য থেকে, এমনকি বিদেশ থেকেও। গন্ডার দেখা, জিপ সাফারি এবং হাতির পিঠে ভ্রমণ সব মিলিয়ে এই মৌসুমেই বনাঞ্চলের সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়। এবারে প্রাকৃতিক বিপর্যয় সেই মৌসুমেই বড় ধাক্কা দিল স্থানীয় অর্থনীতি ও হোমস্টে ব্যবসায়ীদের। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে রাস্তা ও সেতু মেরামতের কাজ শুরু হবে। তারপরই ধাপে ধাপে পুনরায় পর্যটকদের প্রবেশ অনুমতি দেওয়া হতে পারে। বনকর্মীদের আশা, গন্ডারের রাজ্য আবারও তার পুরনো ছন্দে ফিরবে, যখন জঙ্গলের নিস্তব্ধতা ভাঙবে হাতির হাঁকডাক আর পাখির কলতানে। হাই নিউজ নেটওয়ার্ক। গত 24 ঘন্টা আগে ভয়ানক তাণ্ডব লীলার সাক্ষী থেকেছে উত্তরবঙ্গের মানুষ। ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে। এরই মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় আটকে থাকা পর্যটকদের উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন। এমনকি জেসিবি গাড়িতে চাপিয়েও পর্যটকদের উদ্ধার কাজ চালানো হচ্ছে। গত 24 ঘন্টা আগেই ভয়াবহ তাণ্ডব লীলার সাক্ষী থেকেছে উত্তরবঙ্গের মানুষ। ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে। মাঝে মধ্যে শিলিগুড়ি সহ সমতলে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও তার নামমাত্র। কিন্তু উত্তরবঙ্গের চারপাশ জুড়ে এখনো ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের ছাপ। কোথাও নেমেছে ধস, আবার কোথাও রাস্তা ভেঙে চুরমার। জলের তোড়ে রবিবারই ভেঙে পড়ে হলং সেতু, ফলে আটকে পড়েন বহু পর্যটকরা। যদিও যুদ্ধকালীন তৎপরতায় আটকে থাকা পর্যটকদের উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন। এমনকি জেসিবি গাড়িতে চাপিয়েও পর্যটকদের উদ্ধার কাজ চালানো হচ্ছে। প্রবল বৃষ্টিতে রবিবার মাদারিহাট টুরিস্ট লজে আটকে পড়েন একাধিক পর্যটক। সোমবার সকালে তাদের উদ্ধার কাজে নামে বন দপ্তর। বিপর্যয়ের জেরে রবিবারই হলং সেতু ভেঙে যায়। প্রবল জলস্রোত বইছে হলং নদীতে। এই অবস্থায় পর্যটকদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে জেসিবি। কলকাতা থেকে উত্তরবঙ্গ বেড়াতে গিয়েছিলেন বিমল রায়। ভয়ঙ্কর দুর্যোগে তিনি এবং তার পরিবার আটকে পড়েন। তাদেরও এদিন উদ্ধার করা হয়। বিমল রায় বলেন, এখন একটু স্বস্তি লাগছে। জেসিবির মাধ্যমে উদ্ধার করা হয়েছে। তবে তার অভিযোগ, ঘটনার পর থেকে লজের মধ্যে 20 থেকে 25 জন আটকে ছিল। কারো সাহায্য চেয়েও পাওয়া যায়নি। দেখুন, প্রথম কথা, পর্যটকরা কালকে রাতে থেকে খুব উদ্বিগ্ন ছিল। তাদের আজকে ট্রেনের টিকিট আছে, কারো ফ্লাইটের টিকিট আছে, তো তাদেরকে রেস্কিউ করাটা খুব ডিফিকাল্ট হয়েছিল। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে জেসিবির মাধ্যমে এনাদেরকে এপার থেকে ওপার করব। তখন সাথে সাথে জেসিবির মালিকদেরকে ফোন করি। তখন একজন সহযোগিতার হাত বাড়ালো। সেই ভদ্রলোক সকালবেলা জেসিবি আমাকে 7টা সাড়ে 7টার সময় দিয়ে পাঠালো। তারপর এক এক করে ট্যুরিস্টদেরকে জেসিবির মাধ্যমে ওপার করলাম। এখন বর্তমানে আমার ট্যুরিস্ট লজে রুম খালি। আর যাদের বুকিং ছিল, কিছু পর্যটকদেরকে বাতাবাড়ি, তিলাবাড়িতে, তিলোত্তমাতে আমরা শিফট করেছি। আর কিছু কিছু পর্যটকের বুকিং ক্যান্সেল করা। অন্যদিকে রবিবারই পর্যটকদের ফেরাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে বিশেষ বাস চালানো হয়েছে। সোমবার বিশেষ বাস ছাড়বে বলেই খবর। অন্যদিকে যেসব পর্যটকরা এখনো উত্তরের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন, তাদের যাতে বাড়তি দিন থাকার জন্য কোনো অতিরিক্ত টাকা দিতে না হয়, তার জন্য রবিবারই সরকারের তরফে বিভিন্ন পর্যটন ও হোটেল সংগঠনকে জানানো হয়। মূলত মিরিক, কালিম্পং ও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় পর্যটকরা আটকে রয়েছেন বলেই খবর। হাই নিউজ নেটওয়ার্ক। বাইরের বৃষ্টিতে দুর্যোগ উত্তরবঙ্গে। পাহাড় ও লাগোয়া একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই অন্তত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে পুরোদমে নেমেছে প্রশাসন ও স্থানীয়রা। এরই মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে বাংলার 2 জেলাকে সতর্ক করল ভুটান। বাইরের বৃষ্টিতে দুর্যোগ উত্তরবঙ্গে। পাহাড় ও লাগোয়া একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। ভূমিধসের রাস্তা, সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। ইতিমধ্যে 17 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই পুরোদমে নেমেছে প্রশাসন ও স্থানীয়রা। ইতিমধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে বাংলার 2 জেলাকে সতর্ক করল ভুটান। জানা গিয়েছে, ভুটানের টালা বাঁধের গেট খোলা যায়নি বলে নদীর জল উপচে পড়ছে। যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারে বিস্তীর্ণ এলাকা। তাই জলপাইগুড়ি ও কোচবিহার জেলার জন্য বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করা হল ভুটানের আবহাওয়া দফতরের তরফে। উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের নির্দেশে নেমেছে সেনাবাহিনী।
ভুটান পাহাড় থেকে ডুয়ার্সমুখী অন্তত 72টি নদী ও ঝোড়া। এরই মধ্যে উল্লেখযোগ্য জলঢাকা, তোরসা, রেতি, সুকৃতি, পানা, বাসরা, রায়ডাক, সংকোষ। জলঢাকা, তোরসা, রায়ডাক, সংকোষ নদী যেখানে উত্তরবঙ্গ দিয়ে ঢুকেছে তার আশেপাশেই প্রচুর জনবসতি রয়েছে। শনিবার রাতভর বৃষ্টিতে সেই সব এলাকা ইতিমধ্যে প্রায় জলের নিচে তলিয়ে গেছে। গোদের ওপর বিস্ফোরার মতো যুক্ত হয়েছে ভুটানের বৃষ্টি। বিপদ আরও বাড়িয়েছে ওয়াংচু নদীর ওপর টালা বাঁধ। এই বাঁধের গেট খোলা যায়নি, এই প্রথম এমনটা ঘটল। ফলে ওয়াংচুর নদীর জল উপচে পড়ছে। জলের চাপে যে কোনো বাঁধ ভেঙে গেলে বড় সড় বিপদের আশঙ্কা। প্রভাব পড়তে পারে 72টি নদী ও ঝোড়া সংলগ্ন এলাকায়, যার বিস্তীর্ণ অংশই জলপাইগুড়ি ও কোচবিহারে। এই দুই জেলায় প্লাবনের আশঙ্কা করছে ভুটানের আবহাওয়া দপ্তর। আর এই অভূতপূর্ব পরিস্থিতির জন্য আগাম সতর্ক করা হলো বাংলার এই দুই জেলাকে। এরপরই জরুরি বৈঠক বসছে কোচবিহার জেলা প্রশাসন। তাতে যোগ দিয়েছে সাংসদ, বিধায়করা। এদিকে উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দলের উদ্দেশ্যে দ্রুত কাজের বার্তা তার। আগে এই নিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রীও। পরবর্তী সময় পরিস্থিতি দেখে কেন্দ্র সেনাকে কাজে নামার নির্দেশ দেয়। ভেঙে যাওয়া সেতুগুলি অস্থায়ীভাবে মেরামতি করে উদ্ধার কাজ শুরু করা হবে বলেই জানা গিয়েছে। সেই মতো কাজে নেমেছে সেনাবাহিনীও। হাই নিউজ নেটওয়ার্ক। মধ্যরাতে জয়পুরের সোয়াইমান সিং হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 7 জন রোগীর, আশঙ্কাজনক আরও কয়েকজন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ঘটনার তদন্ত শুরু হলেও এখনো স্পষ্ট নয় আগুন লাগার কারণ। মধ্যরাতে জয়পুরের সোয়াইমান সিং হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত 7 জন রোগীর, আশঙ্কাজনক আরও বেশ কয়েকজন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়। এদিকে ঘটনার তদন্ত শুরু হলেও এখনো স্পষ্ট নয় আগুন লাগার কারণ। মোদী সোশ্যাল মিডিয়া বার্তায় লেখা হয়েছে, রাজস্থানের জয়পুরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানায়। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন। জানা গিয়েছে রাজস্থানের হাসপাতালের আইসিইউতে প্রথমে আগুন লাগে, এরপর তা ছড়িয়ে পড়ে অন্যান্য জায়গাতেও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীর আত্মীয়দের অভিযোগ, ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেই হাসপাতালের কর্মীরা পালিয়ে যায়। সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। তবে কিভাবে এই ঘটনা তা এখনো স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে ভয়াবহ এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান। অন্যদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। জানা গিয়েছে ঘটনার সময় হাসপাতালে 200-রও বেশি রোগী চিকিৎসাধীন ছিলেন। শুধু তাই নয়, 4টি আইসিইউর প্রত্যেকটিতে অন্তত 40 জন রোগী চিকিৎসাধীন ছিলেন বলে খবর, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। ফলে পায়ে হেঁটে বেরোনো সম্ভব ছিল না তাদের। অভিযোগ, প্রতিটি আইসিইউতে মাত্র 1 জন কর্মী ছিলেন। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তার দেখা পাওয়া যায়নি। ফলে রোগীর আত্মীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গোটা হাসপাতাল একেবারে কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কালো ধোঁয়ায় হাসপাতাল এতটাই ঢেকে যায় যে কিছু দেখা যাচ্ছিল না। ট্রমা সেন্টার ইনচার্জ জানিয়েছে, ঘটনার পরেই দ্রুত রোগীদের স্থানান্তরিত করা হয়। ঘটনায় এখনো পর্যন্ত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। তার কথায়, ট্রমা আইসিইউতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর তা ছড়িয়ে পড়ে। বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছিল। বেশিরভাগ গুরুতর রোগী কোমায় ছিলেন। ট্রমা সেন্টার টিম, নার্সিং অফিসাররা তাৎক্ষণিকভাবে রোগীদের উদ্ধার করে অন্য জায়গায় স্থানান্তরিত করে। অন্যদিকে ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। গোটা ঘটনার সরেজমিনে খতিয়ে দেখেন। একই সঙ্গে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। দুবাই হোক কিংবা কলম্বো, খেলার ফলাফল এক থাকে। সূর্যকুমারদের জায়গায় এখানে হরমনপ্রীতরা। বিশ্বকাপের মঞ্চে তারা নেমেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু 22 গজে ওয়াঘার দুপারের দুই দেশের দ্বন্দ্বে ফের জিতল ভারতীয় মহিলা দল। তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক স্যান্ডেলে লিখেছেন, পারফেক্ট স্ট্রাইক। দুবাই হোক কিংবা কলম্বো, টুর্নামেন্ট বদলে যায়, কিন্তু খেলার ফলাফল একই থাকে। সূর্যকুমারদের জায়গায় এখানে হরমনপ্রীতরা। বিশ্বকাপের মঞ্চে তারা নেমেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু 22 গজে ওয়াঘার দুপারের দুই দেশের দ্বন্দ্বে ফের জিতল ভারতীয় মহিলা দল। তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক স্যান্ডেলে লিখেছেন, পারফেক্ট স্ট্রাইক।
যা দেখে অনেকেই সার্জিক্যাল স্ট্রাইকের গন্ধ পাচ্ছেন। 248 রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংস ভেঙে পড়ে 159-এ। ভারত জয়ী 88 রানে। মহিলাদের ভারত পাক দ্বৈরথে উইমেন ইন ব্লুরা 12-0 ব্যবধানে এগিয়ে গেল। তারপর শাহী বার্তা, পারফেক্ট স্ট্রাইক। মহিলাদের বিশ্বকাপে আজকের ম্যাচে আমাদের মহিলা দল আধিপত্য দেখিয়ে জিতেছে। দেশ তোমাদের নিয়ে গর্বিত। আগামী ম্যাচগুলোর জন্য শুভেচ্ছা। লক্ষণীয়, অমিত শাহের বার্তায় কোথাও পাকিস্তান শব্দটির উল্লেখ করেননি। তবে সাম্প্রতিক সময়ে ভারত পাক ম্যাচ মানেই তা যুদ্ধের রূপ নিয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক, অপারেশন সিন্ধু এই শব্দগুলি ক্রিকেটের সঙ্গে জড়িয়ে গিয়েছে। শাহী বার্তার পর অনেকেই পারফেক্ট স্ট্রাইকের সঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক শব্দের মিল খুঁজে পাচ্ছেন। পেহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলায় একাধিক ভারতীয় নারীর শীথের সিঁদুর মুছে ফেলা হয়েছিল। যুদ্ধের ময়দানে তার বদলাও নিয়েছিল ভারত। খেলার মাঠে দেবীপক্ষে প্রতিশোধ নিয়েছে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। পাক বধের হ্যাটট্রিকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। তারপর এক্স হ্যান্ডেলে সংক্ষিপ্ত টুইট করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লিখেছিলেন, খেলার মাঠে অপারেশন সিন্ধু, একই পরিণতি হলো, ভারত জিতল। আমাদের ক্রিকেটারদের অভিনন্দন জানাই। মহিলাদের জয়ের পর তিনি টুইট করেননি, তবে এবার বার্তা দিলেন অমিত শাহ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।